সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, উইথ ইউর হোস্ট এস এম শাফায়েত। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে এমন একজন রয়েছেন যিনি একজন সাধারণ প্রবাসী থেকে হয়ে উঠেছেন অসাধারণ। খুব জনপ্রিয়তার তকমা তার শরীরে বা তার নামে লাগানো না থাকলেও প্রবাসীদের সঙ্গে তার যে হৃদ্যতা, তার যে বন্ধুত্ব, সেটি দীর্ঘদিনের। তিনি একজন সাধারণ প্রবাসী হিসেবে এসে ব্যবসায়ী হিসেবে দেখিয়েছেন সফলতা। গণমাধ্যম, প্রবাসী গণমাধ্যম চর্চা, রাজনীতি, কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে নানা ক্ষেত্রে তার রয়েছে অবাধ বিচরণ। আমাদের স্টুডিওতে আজকে রয়েছে জনাব মোদাচ্ছের শাহ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। আমরা মোদাচ্ছের শাহকে ওয়েলকাম জানাচ্ছি আজকের শোতে। আসসালামু আলাইকুম মোদাচ্ছের ভাই, ওয়েলকাম টু আওয়ার শো দ্য দুবাই শো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা আনন্দিত। আমরা কথা বলবো আপনার জীবনের নানা না বলা কথা নিয়ে রূপালী বাংলাদেশের আজকের পডকাস্টে। প্রথমেই জানতে চাই মোদাচ্ছের শাহ, আপনার এই পথ চলা কিভাবে শুরু হয়েছিল প্রবাস জীবনে? ধন্যবাদ এস এম শাফায়েত সাহেব। সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাকে যারা এখন এবং পরবর্তীতে অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখবেন। আসলে আমিরাতের পথ চলা বলতে দীর্ঘদিনের পথ চলা আমিরাতে। আমি সেই 2003 সালে আমি আমিরাতে এসেছিলাম। শুরুতে সাধারণ শ্রমিক হিসাবে আমি আমিরাতে কাজ শুরু করেছি। 2003 সাল থেকে ধরেন 2007 সাল পর্যন্ত কাজ করেছি। এরপরে কাজের আমার যে চাকরি ছিল, যে জব ছিল, ওই জবটা ছেড়ে না দিয়ে ওটার পাশে রেখে আমি সাথে সাথে কিছু ছোট ছোট ব্যবসা, যেমন স্পেয়ার পার্টস করেছি কয়েকজন মিলে পার্টনারে। এরপরে টয়েসের বিজনেস করেছি। এরপরে আস্তে আস্তে আজকে এখন একদম ব্যবসায় আমি সরাসরি যুক্ত হয়েছি। শুরুতে আমার ছিল, যখন আমি 2007 সালে শুরু করেছিলাম, আমরা 3 বন্ধু মিলে স্পেয়ার পার্টস দিয়ে আবুধাবিতে স্পেয়ার পার্টস যখন করার পরে এরপরে আমি আবার শারজাতে টয়েসের বিজনেস শুরু করেছি। মোটামুটি আমার দীর্ঘদিন আসলে শারজাতেই থাকা আমিরাতের মধ্যে। তো টয়েসের ব্যবসা, এরপরে এটা তখনও কিন্তু আমার ছিল, আপনার ওই জব ছিল, আমি জব ছাড়িনি। কিন্তু এটা একটা টেকনিকও বলতে পারেন, যারা সাধারণ আমার মতো সাধারণ শ্রমিক থেকে আস্তে আস্তে উঠে, কারণ আপনার ব্যবসার মধ্যে লাভ লোকসান রিস্ক থাকে। তো যখন আপনি সরাসরি রিস্কে না গিয়ে, যেহেতু আপনার পরিবার আপনার উপর ডিপেন্ডেবল, এটা একটা টেকনিক হিসেবে আপনি পাশাপাশি একটা ব্যবসা শুরু করতে পারেন 2-4 জনে মিলে। ওটার ডেভেলপমেন্ট দেখে আপনি আস্তে আস্তে আগাইতে পারেন। সেই হিসাবে আমি গেছি। এরপরে আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ আমি পুরো দস্তর একজন ব্যবসায়ী হিসেবে আছি। মোদাচ্ছের শাহ, আপনি আসলে গণমাধ্যম কর্মী হিসেবেও পরিচিত। বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিরাতের কাছে, বাংলাদেশ মিশন তথা বাংলাদেশ কনসুলেট এবং এম্বাসিতে আপনার যাতায়াত রয়েছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে। পাশাপাশি আপনি একজন রাজনীতিকও। প্রবাসে আসলে এই রাজনীতির বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে জানতে চাই যে গণমাধ্যমের চর্চাটা কিভাবে শুরু হয়েছিল এবং গণমাধ্যমের সঙ্গে আপনি বর্তমানে কিভাবে আছেন? আসলে আমি গণমাধ্যম সেই আজ থেকে 10 বছর আগে থেকে গণমাধ্যমে আমার পথ চলা, এবং প্রথমে সদস্য ছিলাম একটা ইয়ার। এরপরে যখন বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাত গঠন করি আমরা, এখানে আমি বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে, সর্বোচ্চ বোর্ডে আমি নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। এখন কথা হচ্ছে, গণমাধ্যম অনেকে আসলে আমরা সেই প্রবাসীদের সুখ দুঃখ আমরা বলি, আমাদের যে প্রেস ক্লাব, এটাকে আমরা প্রবাসীদের পার্লামেন্ট হিসেবে আমরা আখ্যায়িত করি। সেই হিসাবে প্রবাসীদের সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না আমরা সবসময় এদের পাশে থাকি। কনসুলেট ভিত্তিক যত নিউজ, কনসুলেটকে কীভাবে, কনসুলেটে আমাদের প্রবাসীদের জন্য যে সার্ভিসগুলো কীভাবে সুন্দর করা যায়, সার্ভিসগুলো কীভাবে সহজ করা যায়, এই ব্যাপারে আমরা কনসুলেটকেও পরামর্শ দিই। ওনারাও ডে বাই ডে এটা ইমপ্রুভ করতেছে। এখন কথা হচ্ছে, অনেকেই কি করে, শুরুতেই ফেসবুকে ঢুকলে আপনি ফানি ভিডিও দেখেন, আপনি যেই লাইনের ভিডিও দেখেন, তখন অনেকে বলে যে আপনারা প্রবাসীদের পক্ষে কথা বলেন না। আসলে অনেকের কি হয়, আপনি সাংবাদিকদের যে পেজগুলো আছে, এগুলো কনসুলেটের যে পেজগুলো আছে, এগুলো যখন আপনারা দেখবেন, তখন হয়তো আমরা যে কী কাজ করছি এগুলো আরেকটু ক্লিয়ার হবে জনগণের মাঝে। প্রবাসী রাজনীতি চর্চা বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের জন্য নিষিদ্ধ হলেও আপনারা অনেক প্রশংসিত কাজ বিভিন্ন সময় করে থাকেন। এই রাজনৈতিক চর্চাটা আসলে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট কতটা এবং প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় কিভাবে কাজ করে যদি বুঝিয়ে বলেন?
সেই শুরু থেকে আসলে প্রবাসের রাজনীতিতে মাঝে মধ্যে আমিও কনফিউজড হয়ে যাই যে প্রবাসের রাজনীতি করে আসলে আমরা মানুষের কতটুকু কাছে যেতে পারছি, মানুষের জন্য কি করতে পারছি। আপনি দেখেন বাংলাদেশ বর্তমান যে বাংলাদেশের রাজনীতি, মানে সবার জন্য কোটা আছে, যে মহিলাদের জন্য কোটা আছে, টেকনোক্র্যাট কোটা আছে, কিন্তু প্রবাসীদের জন্য আসলে নির্দিষ্ট কোনো কোটা নেই। যার কারণে আমরা যারা প্রবাসীরা কাজ করছি, আমরা যারা প্রবাসীদের পক্ষে কথা বলবো, আমাদের জন্য প্রবাসীদের পক্ষে আমাদের যে সুখ দুঃখ আনন্দ বেদনার কথাগুলো বাংলাদেশে তুলে ধরার জন্য আমাদের কোনো কেউ আমাদের প্রতিনিধি নেই সংসদে। সেই হিসাবে আমি প্রথমে বাংলাদেশ সরকারকে বর্তমান যেটা একটা সুন্দর গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, ওনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনাদের যে সংশোধনীতে আসেন এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আমরা বলবো যে প্রবাসীদের অ্যাটলিস্ট এই যে মধ্যপ্রাচ্য থেকে একজন, ইউরোপ থেকে একজন, আমেরিকা থেকে একজন, আফ্রিকা থেকে অ্যাটলিস্ট 5 জন আপনারা প্রতিনিধি আমাদের প্রবাসীদের পক্ষ থেকে রাখেন, যাতে আমাদের কণ্ঠস্বর হয়ে এরা আমাদের কণ্ঠ মিলিয়ে এরা আমাদের জন্য কাজ করবে, আমাদের কথাগুলো বলবে। কারণ আমরা কিন্তু স্পেসিফিক যেখানে যাওয়ার কথা আমাদের কথাগুলো পৌঁছান। এই যে আপনি দেখেন আমিরাতে দীর্ঘ 17 বছর ধরে আমরা তাদের ফুলজুরিগুলো দেখতেছি। আমাদের নেতাকর্মীরা বিদেশে আসতো, আমাদের থেকে ফুল নিত, নানা রকম সংবর্ধনা নিয়ে বড় বড় কথা শুনিয়ে চলে যেত, কিন্তু জেলাও দিন শেষে সেই কদু। শেষ পর্যন্ত এই যে আপনি জানেন আমাদের বর্তমান বিশ্বে সমাদৃত ব্যক্তি, নোবেল লরিয়ট, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি সরকার প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি এসেছিল। ওনার কাছে যে কয়েকজন সৌভাগ্যবান ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তার মধ্যে আমিও একজন। এবং আমরা যে কথাগুলো বলছি, আমাদের যে ভিসা সংক্রান্ত জটিলতা, আমাদের যে এয়ারপোর্টের যে পেরেশানি হয়রানি, আমাদের এখানে যে টিকিট বাণিজ্য, এই সমস্ত নিয়ে কিন্তু দিন শেষে আমার তেমন কোনো হয়েছে বলে আমার মনে হয়নি এখনও। আমরা সেই বিষয় আমি এইবার এই গভর্নমেন্টের থেকে আশা করছিলাম যে ওনারা আমাদের একটা, কিন্তু পরবর্তীতে দেখলাম এখন আমাদের মানে ভিজিট ভিসা সহ আমাদের আমিরাতে বন্ধ, ফ্যামিলি ভিসা সহ এখন বন্ধ। তো এটা আসলে আমরা অনেকটা আশাহত। আমি বলবো কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট প্রধানের যে বিশ্বব্যাপী যে সমাদৃত ওনার ব্যক্তিত্ব, ওনার সেই ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে আমাদের জন্য যাতে কিছু করে প্রবাসীদের জন্য। দীর্ঘ কর্মজীবনে আপনি তো প্রবাসীদের এখানে কর্মসংস্থানের নানা পথ আপনার দেখা এবং প্রবাসীদের সঙ্গে আপনার চলাফেরা, এখানকার কর্মপরিবেশ, এই যে শ্রমবাজার, এই জায়গাটি আসলে দিন দিন কোন দিকে যাচ্ছে বলে মনে হয় এই ভিসা বন্ধের কারণে? এই কথাটা অত্যন্ত দুঃখজনক। এটা আসলে আমিরাতের যে প্রবাস জীবন, যে শ্রমবাজার, এটাকে 2-3 ভাবে মিলানো যায়। একটা হচ্ছে ভিসা ব্যবসা যারা করে, আমাদের আমিরাতে যারা ভিসা ব্যবসা করে তাদের জন্য এক সিস্টেম। তারা কি করে, নানা রকম ছলছাতুরি, নানা রকম মানে অন্যায় কাজের মাধ্যমে কোনো একটা আপনার নাই তো, কোনো একজন মানুষকে এখানে এনে তাকে যে কাজ দিতে না পারা, পরে এই লোকগুলা কি করবে এখানে। তো ওটা একটা বিষয় গেছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা ব্যবসা করে, এই ক্ষুদ্র ব্যবসা থেকে বৃহৎ ব্যবসা, যেমন আপনার রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, এগুলো বাংলাদেশি ব্যবসাটা মূলত বাংলাদেশ রিলেটেড বেশিরভাগ ব্যবসাগুলো, যেমন ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট, এখানের আমাদের কাস্টমারগুলোও কিন্তু বাঙালি হয়। সেই জন্য আমাদের যে স্টাফগুলো এগুলো বাঙালি হলে এদের জন্য খুব ভালো। তো কিন্তু এই বিষয়টা আমরা পাচ্ছি না। এবং সহজভাবে যে সাধারণ ভিসার ট্রান্সফারটাও এখানে অনেকটা বন্ধের মতো, ট্রান্সফারও হচ্ছে না, মানে ক্যান্সেল করে আরেক জায়গায় লাগানোটা। একমাত্র ভিসা খোলা হচ্ছে আপনার হাই প্রফেশন ভিসা, যাদের অ্যাকচুয়াল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আছে এবং এটা সত্যিত আছে, এগুলো দিয়ে। তো সেই হিসাবে কিন্তু মানে আমাদের এই যে শ্রমবাজারটা, এটা কিন্তু অন্য দেশের মানুষের কাছে চলে যাচ্ছে। যেমন নেপালিরা এখানে অংশগ্রহণ করতেছে বেশি করে, এই যে এখন ইথিওপিয়ানরা আসতেছে। হ্যাঁ, আগে কিন্তু মানে এই বিশেষ করে, এবং আরবিরা, আপনি জেনে খুশি হবেন, আরবিরা বাংলাদেশি শ্রমিকদের উপরে অত্যন্ত মানে খুশ মেজাজে থাকে। বাংলাদেশের শ্রমিকদের এরা অত্যন্ত পছন্দ করে। তো সেই হিসাবে আমি চাচ্ছি যে এই সেক্টরগুলো বিশেষ করে, তাহলে আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা একটু ব্যবসাটা আগাইতে পারবে। এটা নিয়ে অনেক আছে বাংলাদেশি ব্যবসায়ীরা। আমরাও আশা করি বিষয়টার একটি সুন্দর সমাধান হবে এবং এটির মাধ্যমে এই শ্রমবাজারটা আমরা ধরে রাখতে পারবো, এমনটি প্রত্যাশা রাখি। মোদাচ্ছের সাহেব, কিছুদিন আগে আপনাকে নিয়ে আমি গণমাধ্যমের কয়েকটি নিউজ দেখলাম। এখানে আরব আমিরাতে যারা গণমাধ্যমে কাজ করে তারাও আপনাকে নিয়ে নিউজ করেছেন এবং বাংলাদেশ থেকেও বেশ কিছু মিডিয়ায় আপনাকে নিয়ে নিউজ দেখলাম। এয়ারপোর্টে বা টিকিট সিন্ডিকেট নিয়ে সম্প্রতি আপনার সঙ্গে কোনো একটি ঘটনা ঘটেছে এবং আপনি টিকিট সিন্ডিকেট নিয়ে বেশ বিস্ফোরক মন্তব্য করেছেন সে সময়, এবং একটি অভিযোগও আপনি করেছেন আই থিঙ্ক হায়ার অথরিটিতে বাংলাদেশ এয়ারপোর্টের। কি ছিল মূলত সেই ঘটনা?
ধন্যবাদ, আপনি অত্যন্ত সঠিক বলেছেন। আসলে বাংলাদেশের যে একটা আমরা প্রবাসীরা কিছু কিছু জায়গায় আমরা জিম্মি, আমরা এয়ারপোর্টে জিম্মি, আমরা টিকিট সিন্ডিকেটের কাছে আমরা জিম্মি। আমাদেরকে যতই রেমিটেন্স যোদ্ধা বলা হোক না কেন, দিন শেষে আমরা কিন্তু এয়ারপোর্টে মক্কেল হিসেবে পরিণত হই। আমরা যখন এয়ারপোর্টে যাই, আমাদের যে ব্যবসায়ীগুলো আমাদেরকে ট্রিট করে অ্যাজ এ মক্কেল। আচ্ছা, এটা সত্যই হচ্ছে, আমি একটা টিকিট চেঞ্জ করতে চাইলাম, 3 দিন চেঞ্জ করব, 3 দিন পরে আমি যে আবার আসবো দেশ থেকে, আসার টিকিটটা উনি আমার কাছ থেকে চাইছে 17,000 টাকা বাংলা টাকা শুধু চেঞ্জ করাটা। পরবর্তীতে মানে এটা অনেক লম্বা কাহিনী, হয়তো আপনার এখানে বলা সম্ভব হবে না, কিন্তু পরবর্তীতে ওই টিকিটটা ওনারাই আবার আমার থেকে এই বাংলার ধরেন 8,000 টাকা দিয়ে করা হয়েছে, মানে 17,000 টাকা বার্গিং করতে, এরপরে অনেক কিছু করতে হয়েছে এটার জন্য, এবং আমি আরও আমার কাঙ্ক্ষিত ডেট আমি আসতে পারি নাই। তো যখন এটা হয়েছে, এটা এরপরে আমি বললাম তাহলে আপনারা 17,000 কেন চাইলেন? হ্যাঁ, 17,000 টাকা নেওয়ার পরে এরপরে আমি এটা নিয়ে যখন আমিরাতে আসছি, আমি কনসুলেটের মাধ্যমে সত্যায়িত করে কনসুলেট থেকে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমি একটা ইস্যু করছি, ওই কমপ্লেন। অনেক কিছু হয়েছে, আমাকে আমাকে অনেক ডিস্টার্বও করা হয়েছে, আমাকে অনেক ফোন দিয়েছে, আমাকে অনেক হুমকি দামকি দিয়েছে এরা, এই সিন্ডিকেট বাণিজ্য। কিন্তু শেষ পর্যন্ত কী হলো, এরা কোনোভাবে এটা ম্যানেজ করে ফেললো। একজন মানে এই সংশ্লিষ্ট একজন বাংলাদেশের যে প্রধান অফিস থেকে, হেড অফিস থেকে আমাকে চট্টগ্রামে এসে আমার সাথে দেখা করছিল, আমার ইন্টারভিউ নিয়েছিল, কিন্তু দিন শেষে ওই ভদ্রলোকও মনে হয় হেরে গেছে ওদের কাছে। এটার কোনো দেখলাম সেম ব্যক্তিগুলো এখনও সেই টিকিট বাণিজ্য, তারা রুট চেঞ্জ করে। আপনি যখন আমিরাতে একটু কয়েকদিন ঝামেলা হয়েছে আমার সাথে, তারা সৌদিয়ার রুটটা ধরছে, কিন্তু বাণিজ্যটা তাদের বন্ধ হয়নি। এই যে আমি আজকের কথা ধরেন, আজকে আমি টিকিট করতে গেছি, বাংলাদেশ বিমানে টিকিটেই নেই, 18,500 টাকা সিঙ্গেল টিকিট। তাহলে আমাদের আসিফ নজরুল সাহেব উনি একদিন দিছে টিকিট 70,000 টাকা করে পার টিকিটে কমছে। ভাই এখন 18,500 টাকা, এখন খবর নেন দেড়হাম বাংলাদেশের কত হয়। একটা সিঙ্গেল টিকিটের জন্য কেন আপনার 18,500 দিরহাম আপনাকে পে করতে হবে? এবং আপনি যদি যখন সুবিধা টাইম তখন বাংলাদেশ বিমান থেকে আমরা টিকিট করবো, আর আমাদের যখন সিজন আসে, কোরবান আসে, ঈদ আসে, তখন আপনারা সুন্দর করে আমাদের গলা চিপে ধরবেন, এটা তো হতে পারে না ভাই। আপনি ফ্লাইট বাড়ান, আপনি ফ্লাইট এক জায়গায় 2বার যায়, যেখানে 3বার নেন, আপনি এখানে 4বার নেন, অথবা আপনার ফ্লাইট বাড়ান, এটা আপনার বিষয়। আপনি রেগুলার আমাকে দিয়ে ব্যবসা করবেন, আর আমার সময় আপনি সুন্দর করে আমার গলা চিপে ধরবেন। সিঙ্গেল টিকিট আমাকে 1800 টাকা দিয়ে নিতে হবে, যেখানে রেগুলার টিকিটের দাম 1300, 1400, 1500 টাকা রিটার্ন টিকিট। তো এগুলো আসলে যে কোনো এক মানে কি বলবো, আপনি এটা বিশাল একটা সিন্ডিকেট কাজ করে এগুলো নিয়ে। আপনি কিন্তু বিমানে দেখেন অনেক সময় থাকবে ফাঁকা সিট, কিন্তু এরা সিন্ডিকেট এটা বেচবে না, এরা অ্যাডভান্স ক্রয় করে নেয় এগুলো। এটার পিছনে কাজ করতে গিয়ে আমি এই জিনিসগুলো অনেক দিন লক্ষ্য করেছি, অনেক কিছু আমি জেনেছি। তো এটা আসলে অনেক উপরের লেভেলে, কিন্তু আমার কথা হচ্ছে এখন তো সিন্ডিকেট ভেঙে যাওয়ার কথা, আগের সেই সিন্ডিকেট নেই, তারপরেও কেন এখন এই বাণিজ্য? যেমনটি বলছিলেন, এর সঙ্গে একটু যুক্ত করতে চাই, বাংলাদেশে তো এখন অনেক কিছুরই সংস্কার হচ্ছে। আসলে বিমানবন্দরে তেমন দৃশ্যমান সংস্কার কি আপনার চোখে পড়েছে কিনা, বা কি সংস্কার প্রয়োজন? এটা বলতে হলে আমাকে বলতে হয়, এখনও সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা সব জায়গায় বসে রয়েছে। কারণ বিমানবন্দরে যে কোনো এক দরবেশের হাতে, আমার মনে হয় এই বিমানবন্দরটা কি, এখানে দরবেশ দিয়ে না, এটা উজা দিয়ে জানতে হবে এদেরকে। আপনি যদি এই বিমানের সিন্ডিকেট, এই টিকিটের সিন্ডিকেট, এই যে বিমানবন্দরে আপনি যদি আর একটু প্রবাসীদের জন্য ক্লিয়ার করতে চান, তাহলে আপনাকে এই উজা দিয়ে এগুলোকে ঝাড়ফুঁক করতে হবে। এখন কথা হচ্ছে প্রবাসীদের জন্য আপনারা কি করছেন, এটা শুধু মানে কথার বুলি দিয়ে তো আর আমাদেরকে করতে পারবেন না, যে প্রবাসীদের জন্য আপনারা কি করছেন, আমরা এটা ক্লিয়ার চাই আপনাদের কাছ থেকে। এই যে 24-এর বাজেটে ছিল শুল্ক দিয়ে একটা মোবাইল নিয়ে যেতে পারবে, এখনের বাজেটে হয়তো শুল্ক ছাড়া একটা মোবাইল নিতে পারেন। ভাই আমার ফ্যামিলি 5 জন সদস্য, আমরা যখন যাই, এই যে আপনি দেখেন আমার কাছে 3টা মোবাইল, এখন আমার কাছে একটা আমার ব্যবসায়িক মোবাইল, আমার কাজের মোবাইল, আমার ব্যক্তিগত ইউজের জন্য। তাহলে আমি তো ভাই 2টা মোবাইল যাওয়ার সময় আমি তো নিতেই পারি এক্সট্রা, আমি 2টা মোবাইল নিতে পারি, আমার আত্মীয় স্বজনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। তাহলে আমার ভাইয়ের বিয়ে, আমার বোনের বিয়ে, আমি তো কিছু স্বর্ণ নিতেই পারি। যারা রিয়েল ব্যবসায়ী, আপনি লাগেজ ব্যবসায়ীদের জন্য আমাদেরকে ওদের কাতারে ট্রিট করবেন কেন? আপনারা ওদেরকে কেন হ্যান্ডেল করতে পারতেছেন না, আপনারা ওদেরকে কেন ট্রিট করতে পারতেছেন না, এটা আপনাদের ব্যর্থতা হতে পারে। কিন্তু এই লাগেজ ব্যবসায়ীদের জন্য আমার মতো একজন সহজ সরল প্রবাসী, যে 20-22 বছর ধরে প্রবাসে আছে, তাহলে আপনি কেন আমাকে ওর মতো সেম ট্রিট করবেন? আপনি আমাকে কেন 2টা মোবাইল আপনি নিতে দিবেন না? এবং আমার সাথে যে 5 জন সদস্য যাবে, আমি প্রতি বছর, যেমন বাচ্চাদের স্কুল বন্ধ, এখন আমরা সবাই ফ্লাই করবো দেশে,
মধ্যে আরেকবার গেছিলাম যে 3 মাস আগে সপরিবারে, তখন আমার একটা কাজ ছিল ইমার্জেন্সি, তখন আমি গেছি। তাহলে কেন আমাদেরকে মানে কতবার যাচ্ছি, কেন যাচ্ছি, এগুলোর মধ্যে সিস্টেমের মধ্যে আসতে হবে। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান আপনি প্রবাসীদের ভূমিকা দেখেন। প্রবাসী যেখানে বাংলাদেশে এই স্বৈরাচার সব মানুষের মোবাইল, মানুষের ইন্টারনেট সার্ভিস সব কিছু বন্ধ, ইন্টারনেটে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে বলছিল সেই তথাকথিত মন্ত্রী ফলক। তাহলে তারা এই যে সক্রিয় রাখছে কে? প্রবাসীরা। আমরা ঘুম নাই, আমাদের প্রবাসীদের ঘুম ছিল না। আপনারা যেগুলো করতে পারেন আমরা সেগুলো করছি। রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে বাংলাদেশকে আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দিছি প্রবাসীদের, মানে সম্পূর্ণ আপনার সাপোর্টটা আমরা পেয়েছেন, আপনাদেরকে অক্সিজেন দিয়েছি আমরা। যারা দেশে ছাত্র জনতারা যারা মানে এরা তো ভাই কষ্ট করতেছে, নিজের জীবন রিস্ক নিচ্ছে, তাদেরকে যে আর্থিক সাপোর্ট, তাদেরকে যে অনলাইন সাপোর্ট, তাদেরকে টেকনিক্যাল সাপোর্টটা কিন্তু আমরা এখান থেকে করছি। আমরা যারা করছি আপনারাও কিছু কিছু জানেন এগুলো বিষয়ে। তাহলে প্রবাসীদের জন্য কেন আপনারা ওই ট্রিটমেন্টটা কেন আমাদেরকে দিবেন না? কেন আমাদের কোনো প্রতিনিধি সংবাদে রাখবেন না? কেন আমাদেরকে ভোটাধিকার দিবেন না? আমি চাচ্ছি প্রবাসীদের ভোটাধিকার চাই। প্রবাসীদের জন্য আপনারা যে এয়ারপোর্টে আমাদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দিবেন, কারণ বাংলাদেশের অচল জায়গা আমরাই সচল রাখছি। এটা কিন্তু ফলো আপ করে আপনারা প্রচার করেন, কিন্তু কাজে কর্মে আপনাদেরকে এটা আমরা কিছু পাই না। বাংলাদেশ সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব চাই। আশা করি আমরা প্রবাসীরা এবার আশার আলো দেখবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, অবশ্যই আমরা সেটিও আশা করতে পারি যে প্রবাসীদের নিয়ে অন্তত কিছু ভাবা হবে, এমনটি আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে আসলে জানতে চাই যে আসলে সংযুক্ত আরব আমিরাতে আপনি দীর্ঘ সময় আছেন, যেমনটি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে আপনি করোনাকালের কিছু কাজ করেছেন এখানে একজন ফ্রন্টলাইনার হিসেবে। সেই যাত্রাটা কেমন ছিল এবং কি সেবা দিতেন সেই সময় মূলত? ও মাই গড, করোনাকালীন আসলে এখন যে করোনাটা যেভাবে সহজ হয়ে গেছে বাংলাদেশের মানুষের মধ্যে, তখন কিন্তু এটা এত সহজ ছিল না। এখন আপনি কেউ করোনা হলে আমরা খুব স্বাভাবিকভাবে নিই, তখন একটা আতঙ্কিত মানুষ। এমনও আছে বাংলাদেশের মানুষের কাছে এখানে গুজব এটা শুনবেন যে বাংলাদেশে করোনা হলে ওকে মেরে ফেলতেছে। মানে বাংলাদেশের মানুষ সহ বিশ্বের মানুষ, কারণ এটাকে কিভাবে ট্রিট করবে এটা কোনো দেশেই তখনও কি নাই, এটা নিয়ে মানে সবাই ওয়ারিড, একদম প্রথম সারির লোক। সেই সময় কঠিন সময়ে আমরা কিন্তু বাংলাদেশিদের বিশেষ করে একটা রেড জোন ছিল সংযুক্ত আরব আমিরাতে, দুবাই গভর্নমেন্টের সাথে আমরা 19 জন বাংলাদেশি সকালবেলার নেতৃত্ব দিয়েছিল আমাদের কমিউনিটি ব্যক্তিত্ব, প্রেস ক্লাব ইউর প্রেসিডেন্ট মামুন সাহেব, এবং বিকালের শিফটে আমি নেতৃত্ব দিতাম। তো আমাদের সাথে 19 জন বাংলাদেশি টিম আমরা কাজ করেছি। প্রতি বেলায় আমরা, শুরুতে কম ছিল, এটা যেতে যেতে প্রতি বেলায় প্রায় 30,000 বাংলাদেশিদেরকে আমরা খাওয়া দাওয়া সাপ্লাই করেছি দুবাই গভর্নমেন্টের পক্ষ থেকে। বিশ্বের মধ্যে অত্যন্ত সমাদৃত, অত্যন্ত সুন্দরভাবে সংযুক্ত আরব আমিরাত এই করোনাকে হ্যান্ডেল করেছে, যা আমাদের চোখে দেখা। কেন? আচ্ছা, এখানে যারা আমাদের থেকে খাওয়া দাওয়া নিয়েছে এরা কিন্তু সবাই অসহায় ছিল না, এরা কিন্তু আপৎকালীন সময়ের জন্য এরা একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় বেষ্টনীতে এরা পড়ে গেছে, এরা বাইরে বের হতে পারতেছে না, কারণ ওই এরিয়াকে রেড জোন ঘোষণা করা হয়েছে। ওই রেড জোনের মধ্যে এখানে সংযুক্ত আরব আমিরাতে ফ্যামিলি থাকা সত্ত্বেও নিজের জীবন রিস্ক নিয়ে আমরা এই কাজগুলো করেছি দুবাই গভর্নমেন্টের সাথে। এবং দুবাই গভর্নমেন্ট সেজন্য দুবাই ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ রাশেদ আল মকতুম, তিনি নিজের লেটার ব্রাদার ইস্যু বলে আমাদেরকে সম্বোধন করে আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন লেটার দিছে। এবং সংযুক্ত আরব আমিরাতে যে করোনা ভ্যাকসিন, আমি অ্যাজ এ ভ্যাকসিন ভলেন্টিয়ার হিসেবেও আমি এখান থেকে সনদ পেয়েছি, মানে সার্টিফিকেট পেয়েছি। কিন্তু দিন শেষে আমরা মানবতার জন্য কাজ করেছি এবং বাংলাদেশের মানুষ সেটা সবসময় আমাদেরকে স্মরণ করে, সেটা সবসময় মনে রাখে। আর আগামীতেও যে কোনো দুর্যোগে ইনশাল্লাহ আমরা প্রবাসীদের পাশে থাকবো ইনশাল্লাহ। অনেক কথাই শুনলাম মুদাসসির শাহ, আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষ পর্যায়ে, আর অল্প কিছুক্ষণ শুনবো আপনার কথা। আসলেই আপনার আর কি না বলা কথা রয়েছে? একজন প্রবাসীর অসংখ্য না বলা কথা থাকে, সেখান থেকে দুই একটি কথা শুনতে চাই। কি এমন না বলা কথা রয়েছে যা মুদাসসির শাহ বলতে পারেনি, যেটা আজকে আমাদের স্টুডিওতে সে বলতে চাই? ধন্যবাদ। আসলে না বলা কথা হচ্ছে, আসলে আমাদের কথা, আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ মানে ভালোই আছি, আল্লাহ আমাদেরকে ভালোই রেখেছে। এখন আমার কথা হচ্ছে প্রবাসীরা যাতে আরেকটু ভালো হয়, আমাদের না মানে যেটা আমি বলতে চাচ্ছি সব সময়, আসলে এটা না বলা কথা না, এটা বলা কথাই, কিন্তু কাজ হচ্ছে না। এই কথা হচ্ছে, আমি আবারও বলছি, আমাদের যিনি বর্তমান সরকার এবং আগামীতে যারা সরকার আসবেন, আপনারা প্রবাসীদের দিকে দৃষ্টি দিবেন। প্রবাসীদেরকে মক্কেল হিসেবে ট্রিট করবেন না। প্রবাসীদেরকে যেটা ভিআইপি সার্ভিস বলছেন, আসলে এটা বাস্তবায়ন করতে হবে। প্রবাসীরা যে ঈদ পরব অনুষ্ঠানে, যেমন এখন একটা পরব চলতেছে বাচ্চাদের, এই জুন জুলাইয়ে
যারা মোটামুটি ব্রিটিশ ইয়াতে কারিকুলামে পড়ালেখা করে তাদের একটা ছুটির টাইম। এই জুন জুলাই এখন দেখেন আপনি টিকিট আকাশ ছোঁয়া। এই যে বললাম 18,500 টাকা সিঙ্গেল টিকিট, তাও পাচ্ছেন না আপনি। আমি কালকে পরশু 2-3 দিন পাচ্ছি না। তো সেই টিকিটগুলো আপনারা একটু কীভাবে যে সংযুক্ত আরব আমিরাতে দেখেন আপনি যে ফরবে যেমন রমজানে এখানে সব কিছুতে অফার চলে, নিশ্চয়ই আপনি সাক্ষী এটার। মানে যেটা অন্য সময় কম, এটা ফরবের মধ্যে আরও কম করে দেয় প্রাইসটা। কিন্তু আমাদের বাংলাদেশে আসলে আপনি মনে হয় মানে ওই যে করোনার সময় বলছেন অনেকে এই যে কাপড়ের দামও বাড়ে গেছে। মানে আপনি সিজনাল ব্যবসায়ী আমাদের দেশে বেশি, ব্যবসাকে আসলে সিজনাল না নিয়ে খেদমত হিসাবে নিলে তাইলে বাংলাদেশের মানুষ এটা নিয়ে আরও উপকৃত হবে, প্রবাসীরা উপকৃত হবে। এই প্রবাসের টিকিট বাণিজ্য, এয়ারপোর্টের সার্ভিস, আমাদের জন্য সংসদে আমাদের পক্ষে কথা বলার জন্য একটা প্রতিনিধি আমার আসলে না বলা কোনো আচ্ছা, আমরা প্রবাসীরা আরও কিছু আমাদের সার্ভিসের মধ্যে আরও কিছু আমরা সবসময় অ্যাজ এ সাংবাদিক, অ্যাজ এ কমিউনিটি নেতা আমরা কিন্তু এখান থেকে লাশ, এই যে গত এই 2 সপ্তাহে প্রায় 3 জন লাশের কাজ আমি কনসুলেটে গিয়ে সহযোগিতা করেছি ওদের সাথে। আমাদের একটা হচ্ছে আমাদের হাটাজারির, 2 জনেই হাটাজারির আর একজন বাইরের ডিস্ট্রিক্টের। এখন হচ্ছে আমাদের কাজগুলো হচ্ছে এগুলো। এবং আমি কনসুলেটকে এবং বাংলাদেশ সরকারকে আরেকটু বলবো যে লাশের সাথে যে অনেক আকুতি করার পর আমি একটা লোককে ওইভাবে হেল্প করি, মানে প্রসেসিংয়ের মাধ্যমে হেল্প করছি, কিন্তু যে ফাইন্যান্সিয়াল একটা সমস্যা এদের থেকে যায় যে ভাই শেষ যেটা আমরা প্রবাসীরা দেশকে দিয়ে একদম লাশ হয়ে যাওয়ার সময় আমাদের লাশটা যাতে ফ্রি আমিরাত থেকে নেওয়ার ব্যবস্থাটা করেন। এই টাকার জন্য আমরা আবার মানুষের কাছে চাঁদা তুলে সৎকা নিয়ে মানুষের দুয়ারে গিয়ে ওদেরকে লাশটা পর্যন্ত আমাদেরকে এভাবে পাঠাইতে হয়। আমি অনুরোধ করব, আপনার না বলা কথার মধ্যে একটা কথা আমি বলি শুধু, এই যে আমরা এত কিছু দেশের জন্য করার পরে শেষ জার্নিটা আমাদের যাতে সুন্দর হয়, মরে যখন লাশটা যায় এটা যাতে কারো দুয়ারে গিয়ে টাকা খুঁজে আমাদেরকে লাশটা পাঠাতে না হয়, এটাই আমার সবচেয়ে আবেদন থাকবে। একজন আপাদমস্তক রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমি আসলে জানতে চেয়েছিলাম যে ব্যক্তিগত জীবনেও অনেক না বলা কথা থাকে। আপনি পুরো অনুষ্ঠানের মধ্যে যা কিছু বলেছেন সব কিছুই একজন দক্ষ এবং তীক্ষ্ণ রাজনীতিবিদের কথার মতোই আমার মনে হয়েছে, এবং আপনার ভাবনা জুড়ে শুধুই সাধারণ প্রবাসীরা। এবং আসলে একদিক দিয়ে আপনি আমারও একজন সহকর্মী গণমাধ্যমের, আপনি বলবো যে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সিনিয়র সহসভাপতি। সেই সুবাদে আপনাকে যতটা কাছ থেকে দেখেছি আপনি সব সময় আসলে বন্ধুবৎসল। শুনতে চেয়েছিলাম মূলত আপনার ব্যক্তিগত জীবনের কোনো না বলা কথা, যে প্রবাস জীবনে অনেকের অনেক আক্ষেপ থাকে পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, একেবারে রাজনীতি থেকে বের হয়ে আবারও সেই সাধারণ প্রবাসী মোদাচ্ছের শাহের 2-1 কথা শুনতে চাই। না, আমার আমার যে স্থান, আমার যে অবস্থান, ওইটা থেকে আল্লাহ তো আমাদেরকে যে যত দূর দিয়েছে যথেষ্ট দিয়েছে। এখন ছেলে এখানে, আমার মেয়ে এখানে পড়ালেখা করতেছে। তো আমার এই ফ্যামিলি প্ল্যানিং এবং বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ হোক আগামীতে, আমরাও সেই পরিবেশের অংশ হতে চাই। বিশেষ করে যেহেতু আপনি যতই বলেন বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতির বাইরে না। আপনি সাধারণ অনেকে মানুষ বলে ভাই আমরা রাজনীতি করি না, রাজনীতি পছন্দ করি না, দিন শেষে কিন্তু ওই লোকটা রাজনীতিবিদের কাছে আসে। মানে কোনো সুবিধা অসুবিধা সমস্যা কিন্তু রাজনীতিবিদদের কাছে যতই বলেন, এটাই বাস্তবতা। তা আমাকে আপনি যতই রাজনীতির বাইরে বের করবেন, আমি কিন্তু দিন শেষে রাজনীতির ভিতরে, রাজনীতির গণ্ডির মধ্যেই। তো রাজনীতিতে মানে রাজনীতি করতে হলে আপনি সাধারণ মানুষ নিজের চেয়ে মানুষের জন্য বেশি করতে হয়, ওই বেশি করার মধ্যে নিজেরটাও এসে যায়। এখন আমারও সেরকম না বলা কথার মধ্যে তেমন কিছু নাই। আমি চাচ্ছি আমিও দেশের খেদমত করব, দেশে রাজনীতি করে দেশ ও দশের কাজ করব। সেখানে যদি আমার আগামীতে যদি কোনো প্ল্যাটফর্ম পাই, সেখানে জনসেবার কোনো কাজ করার, সেখানে কাজ করব। সর্বোপরি প্রবাসীদের পক্ষে কাজ করব। এখন তো মোটামুটি আমরা একটা নির্দিষ্ট জায়গায় এসে গেছি যে আমাকে বসে থাকতে হয় না আমার ব্যবসা প্রতিষ্ঠানে। সেটা হয়তো আমাদের যারা আছেন, আমাদের সহকর্মী যারা আছেন, ওনারা হয়তো চালিয়ে নেন আমাদেরকে একদম টাইম। তো আমরা এখন দেশে আসা যাওয়া করতে পারি। আমরা তো এই যে আমি তো 5 আগস্টের পর এ পর্যন্ত বেশ কয়েকবার দেশে গেছি, আসছি। এবং আমরা মোটামুটি এখন দেশকেন্দ্রিক, দেশমুখী, দেশে এখন একটা সুন্দর সুবাতাস বইছে বাংলাদেশে। যে অনেক দিন গত প্রায় 16-17 বছর জগদ্দল পাতলের মতো আমাদের ইয়ার মধ্যে একটা স্বৈরাচার বসেছিল। এখন আমরা মোটামুটি মুক্ত বাতাসে আছি। তো আপনি ওইটাই নিয়ে, দেশ নিয়েই আমার যত চিন্তাভাবনা, যত কিছু আগামীতে কি করা, সব দেশ নিয়ে আমার ভাবনা। প্রবাসীদের উদ্দেশ্যে সর্বশেষ কি পরামর্শ দিতে চান?
প্রবাসীদেরও আমাদের পরামর্শ হচ্ছে, আসলে পরামর্শ না, এটা আমার এক্সপেরিয়েন্স বলতে পারেন, যে অনেক দিন অলমোস্ট 22-23 বছর হয়ে গেছে প্রবাসে। এক সময় তো খুঁটি গেড়ে বসে থাকতাম, এখন হয়তো আসা যাওয়ার মধ্যে আছি। তো এই প্রবাসে আপনারা খুব পরিপাটি, মানে হিসাব করে ক্যালকুলেট করে আমাদেরকে চলতে হবে। আমাদের শ্রম আওয়ারের পরে আমরা যে ফিউচার প্রতিদিন যে 1000 টাকা 1200 টাকার কাজ করব, এটা যাতে আমাদের মাথায় না থাকে। আমরা আস্তে আস্তে চাকরির পাশাপাশি ছোট ছোট ব্যবসা এবং আরব আমিরাতের আইন কানুন মেনে চলা, মানে বিশেষ করে আপনি যে হোস্ট কান্ট্রিতে আছেন, এই হোস্ট কান্ট্রির আইন কানুন মেনে চলাটা কিন্তু আমাদের জন্য অনেকটা ফরজের মতো। আপনি এই দেশে চাই না, এ দেশে করবেন। আপনার বাংলাদেশের রাজনীতি আসলে এই দেশে যে আমরা করি, এটা এদের বদান্যতায় করি, ওনাদের সহযোগিতায় করি, এটা কিন্তু এখানে অ্যালাও নাই। এরপরও ওনারা আমাদেরকে এটা একটা, মানে আমাদেরকে অ্যারেস্ট করেন, এটা অনেক বড় কি পাওয়া আমাদের। তাই বলে যে আপনি রাস্তায় নামে যাবেন, আপনি মিছিলে চলে আসবেন, আপনার কাছে ইমোশন যতই থাকতে পারে, আপনি হোস্ট কান্ট্রির একটা আইন কানুন, এটা আপনাকে সর্বোচ্চ মাথায় রেখে আপনি আপনার আগামীতে আপনার পথ চলা হোক। এবং আগামীতে সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন মেনে আপনারা সবাই চলবেন, আমরা চলবো। সাথে সাথে ব্যবসার পাশাপাশি ছোটো ছোটো, চাকরির পাশাপাশি ছোটো ছোটো ব্যবসা, ছোটো ব্যবসা থেকে আস্তে আস্তে বড় ব্যবসা, চাকরিটা ছেড়ে না দিয়ে আপনি কোনো একটা ব্যবসা যদি মানে কাজে লাগাতে পারেন, আস্তে আস্তে দেখছেন ওইটার মধ্যে আপনি একটু অ্যাডভান্স হচ্ছেন, তখন আপনি চাকরি ছেড়ে ফাইনালি ওইটাতে যাওয়া, মানে রিস্ক না নেওয়া। এখানে আসলে আমাদের মানে ব্যাকআপ কম, খুব কম মানুষের আছে যে বাংলাদেশ থেকে আনি, বা এটা তো সুযোগও নেই, যার কারণে আপনার পিছনের টাকা দিয়ে সামনে অগ্রসর হতে হবে, তার কারণে ব্যাকআপ কম থাকে। তাই আপনি এভাবে টেকনিক্যালি আপনি আগায় যাওয়া, এটাই আমি পরামর্শ দিব। ধন্যবাদ মোদাচ্ছের শাহ, সুন্দর সময় কাটলো আপনার সঙ্গে এবং আপনার কাছ থেকে আসলে জানার অনেক কিছু রয়েছে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিরাতে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে ইনশাআল্লাহ আপনি কখনো আসবেন, এবং সেটি প্রবাসীদের স্বার্থে আসার প্রয়োজন আছে বলেই আমার মনে হয়। এবং বর্তমানে উদীয়মান তরুণ যারা আছেন এবং আপনার মতো যারা সৃজনশীল বা একটু মুক্তমনা, তাদের নেতৃত্বে আসার আসলে খুবই দরকার রয়েছে। সেখানে আপনাকে দেখতে চাই এবং প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় আরও বেশি বেশি কাজ করুন এমন প্রত্যাশা করি। দেশে কখনো যদি আপনার জনপ্রতিনিধি হওয়ার সুযোগ থাকে, তার জন্য আপনার সফলতা কামনা করি। রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শোতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখতে দেখতে অনেকটা সময় আমরা পার করেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। তবে শেষটা একটু ভিন্নভাবে করতে চাই, সেটি হলো আপনি খুব দারুণ আরবি বলেন। আমি অনুষ্ঠানটি বাংলায় শেষ করব বা আপনার কাছ থেকে বিদায় নেব, আপনি সেম ফিডব্যাকটা আমাকে আরবিতে দিবেন। মোদাচ্ছের ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো এর পক্ষ থেকে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং দর্শকদেরকেও আমরা জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুকরান জাজিলান, মা আসসালামাক। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো অভিজ্ঞতার সঙ্গে আপনাদের কাছে হাজির হব, আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে বাঁচুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।